সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচার এমন হবে যাতে জনগণের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার না হয়, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে চেষ্টা চলছে জাতীয় ঐক্যের। গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। গণ অভ্যুত্থান দমনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিব আর ডিবি হারুন। হেলিকপ্টার থেকে গুলি, রাজনৈতিক সিদ্ধান্তে সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী 10ই আগস্ট। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত ভোটের তারিখ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। গাজীপুরে এনসিপির জুলাই পদযাত্রা, দেশের প্রতিটি ইঞ্চি থেকে বিতাড়িত করা হবে মুজিববাদীদের, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদের খসড়া প্রস্তাবে ঐকমত্যের বাস্তবায়ন পদ্ধতি না থাকায় এনসিপির বিরোধিতা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিএনপির দ্বিমত। আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির শঙ্কায় দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা, অভিযান তল্লাশি চালাবে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: ডাকসু নির্বাচন হবে 9 সেপ্টেম্বর। প্রভাব এবং অনিয়মের শঙ্কায় এবার হলগুলোতে থাকছে না কেন্দ্র। প্রার্থী হতে পারবেন অনার্স, মাস্টার্স এবং এমফিলের শিক্ষার্থী। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এমন স্বচ্ছতার সাথে জুলাই গণহত্যার বিচার হবে যেন ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আর জনগণের উপর দমন পীড়ন চালানো না যায়, এমন প্রতিজ্ঞার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা প্রলেপ দিয়ে নয়, গভীর সংস্কারের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরে জাতিসংঘের জুলাই স্মরণ আয়োজনে তিনি বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের 1 বছরে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের এই আয়োজন। আলোচনার বিষয় জুলাই স্মরণ, জাতিসংঘের তথ্য সন্ধান মিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশাল একটা মিছিল। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতরা সেই সময়কার নৃশংস দুঃসহ স্মৃতি তুলে ধরেন। উত্তাল সেই দিনগুলোতে আন্দোলনকারীদের পক্ষে ভূমিকার বর্ণনাও দেন বিশিষ্টজনেরা। আমার ছেলে শিশু থেকে বনানী যখন এসএসসি পাস করি, তার সব ক্লাসে 100 নাম্বার ছিল, সে কোনো দিয়ে 1 নাম্বার কম পায় নাই। তারা দেশের জন্য আজকে পরিবর্তন করার জন্য গেছে। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও এর অগ্রগতি যথেষ্ট নয় বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি। প্রায় একই অভিযোগ তুলে জামায়াতের আমির কথা বলেন বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন হলে নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 12টি বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা বাকি কাজগুলো সমাধান করবেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগকে স্মরণ করেন। বলেন, কেবল কাগজে নয়, গভীরতম সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবকে পুনর্জন্ম আখ্যা দেন তিনি। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের
আগামীতে এখনও সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও আমাদের কাছে তাজা আছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। We are working to build a broad national consensus. আমরা এমন এক রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করছি যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ গঠন করা যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে। With freedom, with dignity and with pride. দ্রুততম সময়ে জুলাই গণহত্যার তদন্তের জন্য জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দলকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। Thank you, United Nations. তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা এবং তার দোসরদের গণহত্যা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জুলাই গণহত্যা বিষয়ক এক আলোচনায় তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মাঝে জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার কাজ শেষ হবে। ক্ষমতায় টিকে থাকতে ঠিক ১ বছর আগে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছিল সেসব তুলে ধরতেই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের স্বজনরা। নৃশংস এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শহীদদের পরিবার। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ করেন ক্ষোভ। অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১,০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি রাজনীতির সাথে জড়িত হয়েছিল বলেই জুলাইয়ে বিশ্ব দেখেছে এমন হত্যাকাণ্ড। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন। পরে গণহত্যার বিচারিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, গণহত্যা ও মোবাইল কোর্টের বিচার এক নয়, সে কারণেই কিছুটা সময় নিয়ে চলছে কার্যক্রম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। বিচার প্রক্রিয়ার বিষয়ে হতাশ হবার কিছু নেই বলে জানান আইন উপদেষ্টা। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে। ক্ষমতার পরিবর্তন হলেও বিচার প্রক্রিয়া থেমে না যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আদালতে সাবেক আইজিপি মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য। জানান, লিথাল ওয়েপন ব্যবহারে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন অতি উৎসাহী। স্বীকারোক্তিতে উঠে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তারের বিষয়টিও। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। স্থলে যখন আন্দোলন দমনে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী, তখন আকাশে উঠছে র্যাবের কালো হেলিকপ্টার। সড়ক মহাসড়কে একদিকে মরণাস্ত্র ব্যবহারে ঝরছে প্রাণ, আকাশ থেকেও তখন চলছে গুলি। আর সম্মিলিত এই হত্যাযজ্ঞের ফল প্রায় 1500 মানুষের মৃত্যু। গত 24 মার্চ ঢাকার সিএমএম আদালতে জবানবন্দি দেন সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ মামুন। 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে আসে জুলাই গণহত্যার কুশীলবদের ভূমিকা, পাশাপাশি নির্বাচন কারসাজি, গুমখুনের নেপথ্যে থাকাদের কথাও উঠে এসেছে। জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, 19 জুলাই থেকে প্রতি রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো
তাদের। সেখানে উপস্থিত থাকতেন 2 সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকেই। মূলত এই বৈঠক থেকেই আসত সব ধরনের নির্দেশনা। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে তাদের মানসিক নির্যাতন করা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে সাবেক আইজিপি বলেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতি সৃষ্টির পরিকল্পনা করা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন আর রশিদের পরিকল্পনায় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে লেথাল ওয়েপন ব্যবহারে শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান তাকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন লেথাল ওয়েপন ব্যবহারে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন। এছাড়া ওবায়দুল কাদের সহ অনেকেই মরণাস্ত্র ব্যবহারে উস্কানি দিয়েছেন বলেও জানান সাবেক এই আইজিপি। 5 আগস্ট বিকেলে তেজগাঁও বিমানবন্দর থেকে সেনানিবাসে যান মামুন। জবানবন্দির শেষে সে সময়ে গুলি করে মানুষ হত্যা, আহতের ঘটনায় তৎকালীন পুলিশ প্রধান হিসেবে ক্ষমা চান চৌধুরী মামুন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। দুপুরে নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় দেরি হওয়ায় শুরুতে কমিশন কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, খসড়া তালিকায় নতুন করে 44,66,000 ভোটার যুক্ত হয়েছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। জুলাই সনদ ঘোষণা করে দ্রুত লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানানোর পরও জাতির জন্য প্রয়োজনহীন নানান বিষয় সামনে আনা হচ্ছে। পিআর নয়, দেশের মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত সেভাবেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান বিএনপির মহাসচিবের। অসীম সাহসী তেমনি করোনায় কেড়ে নেয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর জীবন। তার ৫ম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা। অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর বিএনপির শীর্ষ নেতারাও। দলের মহাসচিব বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গৌরবময় সংগ্রাম আর ত্যাগের ইতিহাস বিএনপির দীর্ঘ। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। মির্জা ফখরুল মনে করেন, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সমস্যার সমাধান মিলবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বনানীতে মায়ের ডাকের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য আবাসভূমি করার প্রতিশ্রুতি দেন। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে পদযাত্রা বের করে মায়ের ডাক।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রতিটি কোণা থেকে বিতাড়িত করা হবে মুজিববাদীদের। গাজীপুরে এনসিপির পথসভায় এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে টাঙ্গাইলে পদযাত্রা পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। আর সেখানে নাহিদ ইসলাম বলেন, ধর্ম অবমাননা এবং নবীজিকে কটূক্তির অবশ্যই যথাযথ বিচার হতে হবে এবং সেটা আইনের মাধ্যমে হতে হবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালানো হলে তা মেনে নেওয়া হবে না। জেলায় জেলায় চলছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে শুরু হয় এনসিপির আজকের কর্মসূচি। পরে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজদের একটাই পরিচয়, তারা চাঁদাবাজ। চাঁদাবাজি দেখতে চাই না, আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। এরপর গাজীপুরে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে মাওনায় পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি কোণা, প্রতিটি ইঞ্চি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন গণ অভ্যুত্থানকালীন সময়ে সবাই দেখেছিল, সেই লক্ষ্যে এখনো লড়াই করে যাচ্ছে এনসিপি। আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। সবশেষে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। সেখানে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় বাংলাদেশে কিছুই নেই। এনসিপি আগামীতে ক্ষমতায় গেলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে, খসড়া প্রস্তাবে তা বাস্তবায়ন পদ্ধতি না থাকায় বিরোধিতা করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে দ্বিমত জানিয়েছে বিএনপি। তারা বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে চায়। বৈঠক শেষে সহসভাপতি আশা প্রকাশ করেন, 31 জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের সব কার্যক্রম শেষ করবে। হাজির করতে চাচ্ছি যাতে করে 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে টানা আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। সনদে ঐকমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ জানায় কয়েকটি দল। জুলাই সনদে যেন 18 কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা, এই ভূমিকা যেন অ্যাড করা হয়, এটা আমাদের দাবি। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে জামাত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল, যদিও দ্বিমত জানায় বিএনপি। বিএনপির দাবি, সংস্কার কমিশনের 7 শতাধিক প্রস্তাবের মধ্যে 650টিতেই একমত তারা। দু একটা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্টের বিধান রেখেও আমরা একমত হয়েছি। আমরা মনে করি এটা আলাপ আলোচনা করে এটাকে সংসদে যাবার কোনো প্রয়োজন হবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না করে পরবর্তী অপশনটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য। এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয়, তখন এটাকে একটা
মিসইউজ করার চেষ্টা করা হবে। এই নিয়োগ কমিটির মাধ্যমে, বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এভাবেই আমরা এটার উপরে ঐক্যমত্য পোষণ করেছি। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি। আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মনোনয়নে 5 সদস্যের কমিটি থাকবে। তবে সেখানে ঐকমত্য না হলে এই কমিটিতে আরও 2 জন বিচারপতি যুক্ত হবেন। প্রধান উপদেষ্টা মনোনয়নের ব্যাপারে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেটা হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি হবে। এই 5 জনের কমিটি যদি কোনো ঐকমত্যে পৌঁছতে না পারে কিংবা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আমরা কমিটিটা এক্সপ্যান্ড করার প্রস্তাব দিয়েছি, আরও 2 জন সদস্য যুক্ত করার। আলী রিয়াজ বলেন, 3/4 রাজনৈতিক দল কমিশনের দেয়া প্রস্তাবসমূহের পক্ষে। বুধবার ঐকমত্য হওয়া বিষয়ের তালিকা দলগুলোকে দেয়া হবে বলে জানান। একই সাথে 31 জুলাই এই কার্যক্রম শেষ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সবাইকে ধন্যবাদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। আর এদিন নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যে মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল ভয়হীন শেকল ভাঙার প্রেরণা। সকালে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চান তাদের আইনজীবীরা। শুরুতেই ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা কে কার পক্ষে লড়বেন, পলাতক আসামিদের সে তালিকা নতুন করে বুঝিয়ে দেন ট্রাইব্যুনাল। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে 2টো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আর একটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। তবে এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টমের রিপোর্ট। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে, এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসপি। আর তাই তো এই সময় রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পাশাপাশি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি সহ আরও এই সমস্ত কার্যক্রম জোরদারের নির্দেশ। আর এই নির্দেশটি দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। বিস্তারিত রব্বি সিদ্দিকের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। গোপালগঞ্জ সহ কয়েকটি স্থানে নিজেদের অবস্থান জানান দেয় তারা।
অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ জুড়ে হামলার পরিকল্পনা রয়েছে এমন তথ্য দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে। এমন শঙ্কায় আগামী 11 দিন সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। যদিও আইজিপি বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই এটাই আর কি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে। তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দেই, আমাদের কন্ট্রোলের মাধ্যমে আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তবে গণগ্রেফতার যেন না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। যারা নানা ধরনের অপরাধ বা অপতৎপরতা বা অস্থিরতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের পরিকল্পনা আছে বা যাদের চলাচল কিংবা যাদের গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চলতি বছরের 12ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 9ই সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আর ওই দিনই ডিজিটাল গণনার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। বিকেলে ক্যাম্পাসে ডাকসুর নির্বাচনী কর্মকর্তারা তফসিল ঘোষণা করেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ডাকসু নির্বাচন, এমন আভাস মাসখানেক আগেই দেওয়া হয়। সেই আভাসই সত্যি হলো। তফসিল ঘোষণায় এলো বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ 9 সেপ্টেম্বর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় অংশ নেন চিফ রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। জানানো হয় খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 30 জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 আগস্ট। 12 আগস্ট থেকে 18 আগস্ট বিকেলের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে বিবেচিত হয় প্রতিটি আবাসিক হল, কিন্তু প্রভাব ও অনিয়মের শঙ্কায় এবার স্বতন্ত্র 6টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্দিষ্ট হলের শিক্ষার্থীরা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এরই মধ্যে আচরণবিধিও চূড়ান্ত করেছে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা। সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ ভুক্ত ছিল নিষিদ্ধ ছাত্রলীগ, আর পরিবেশ পরিষদের বাইরে থাকায় ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কখনো রাজনীতি করতে পারত না। এবার কি তাহলে ডাকসু নির্বাচনের জন্য পরিবেশ পরিষদে ছাত্রলীগকে বাদ দিয়ে শিবিরকে সংযোজন করা হয়েছে? পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক, সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয় কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করানোর কোনো সুযোগ নাই। ডাকসু নির্বাচনের প্রার্থী হতে এবার নির্ধারিত কোনো বয়স রাখা হয়নি। অনার্স, মাস্টার্স ও এমফিলে ভর্তি আছেন এমন নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার, তারাই প্রার্থী হতে পারবেন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচন হতে 28 বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই নির্বাচনের পরে অন্তত 5 থেকে 6 বছর কেটে গেছে। এবার এসে তফসিল ঘোষণা করল কর্তৃপক্ষ। সবশেষ ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ ছিল। এবার তো আর রাজনৈতিক সরকার নেই,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ডাকসুর ভোটাররা আশা করছেন যে এবার প্রভাবমুক্ত একটা ভালো নির্বাচন উপহার দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে পৌরসভার গহিরা 1 নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আগামী 9 আগস্ট জুলাই বিপ্লব অনুষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউনে বের হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। একই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে আরেকটি শোডাউন বের হয়। দুপক্ষ মুখোমুখি হলে দেখা দেয় উত্তেজনা, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি মোটরসাইকেল এবং গাড়ি ভাঙচুর করা হয়। মুজিববর্ষ, মুজিব সিনেমা সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অর্থ পাচার এবং কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক 360 গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্ত এবং নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করে নির্দেশনা দেয়। এতে তদন্তের জন্য দুদক, এনবিআর আর ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে 60 দিনের সময় দেওয়া হয়েছে। রুলে কেন এশিয়াটিক 360 গ্রুপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতাকে বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। রিট আবেদনে অভিযোগ করা হয়, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান নূরের নেতৃত্বে এশিয়াটিক গ্রুপ বিগত আওয়ামী সরকারের শাসনামলে মুজিববর্ষ উদযাপন, জয় বাংলা কনসার্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রচারণার নামে হাজার হাজার কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছে। ভারতের আসামে বাংলা ভাষাভাষী মুসলিমদের বাস্তুচ্যুত করছে বিজেপি শাসিত সরকার। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অন্তত 50,000 মানুষের বাড়ি ঘর। ভুক্তভোগীদের দাবি, পারিবারিকভাবেই ভারতে বসবাস করে আসছেন তারা, রয়েছে নাগরিকত্বের প্রমাণও। ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া শহরের দৃশ্য এটি। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী তাঁবুতেই পরিবার নিয়ে বসবাস করছে শত শত ভারতীয় মুসলিম। তবে একসময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। আর 5টা সাধারণ ভারতীয়দের মতোই ইটকাঠে তৈরি পাকা বাড়িতে বসবাস করত অসহায় এই পরিবারগুলো। রাজ্য সরকারের বুলডোজারের আঘাতে বাসস্থান হারিয়ে এখন তীব্র গরম আর খাবার পানির চরম সংকটে দিন কাটছে তাদের। তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলার পর থেকে আমরা এই তাঁবুতে বাস করছি। এখানে পর্যাপ্ত খাবার নেই, সরকারের কাছ থেকেও কোনো সাহায্য আমরা পাইনি, এমনকি টয়লেটটা পর্যন্ত নিজেরাই সংস্কার করছি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিজেপি শাসিত রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই চলছে এই ধ্বংসলীলা। রাজ্যটির বাংলা ভাষাভাষী মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এই উচ্ছেদ কার্যক্রমকে জোরালো সমর্থন জানিয়েছেন তিনি। তবে ভুক্তভোগীদের দাবি, ভারতেরই নাগরিক তারা। পুরনো নথিপত্রে রয়েছে ভারতীয় হওয়ার জোরালো প্রমাণ। তারা মন্দির, মসজিদ আর মুসলিমদের নিয়ে রাজনীতি করছে আর ভিত্তিহীনভাবে আমাদের বাংলাদেশি আখ্যা দিচ্ছে। সত্যি যদি কোনো বাংলাদেশি এসে থাকে, সরকার তাদের ফেরত পাঠান। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে প্রমাণ আছে। বাপ, চাচা আর দাদার ভারতীয় নাগরিক হওয়ার কাগজও আছে। তাদের যত প্রমাণ প্রয়োজন আমাদের কাছে সবই আছে। মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু মুসলিম বিরোধী নীতি কার্যকর করা শুরু করেছে আসামের বিজেপি শাসিত সরকার। আগামী বছর নির্বাচনকে ঘিরে রাজ্যটিতে বেড়েছে মুসলিমদের উপর অত্যাচারের ঘটনাও। পাশাপাশি এ আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের পতন। 2021 সালে আসামের মুখ্যমন্ত্রীর আসনে বসেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। এরপর থেকে আজ অবধি রাজ্যটি থেকে কমপক্ষে 50,000 মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অপারেশন সিন্দুর ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোপের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার লোকসভার অধিবেশনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রধানমন্ত্রীকে তুলোধনা করেন কংগ্রেসের এই নেতা। আর এই ইস্যুতে বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে তাদের কাজ করতে না দেয়ার, আর এই কারণেই যুদ্ধ বিমানে ধ্বংসের ঘটনা ঘটেছে। যুদ্ধের সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নেই নরেন্দ্র মোদীর, এমন অভিযোগও তোলেন রাহুল গান্ধী। আর সক্ষমতা না থাকার পরও কেন যুদ্ধ করলেন তা নিয়েও তোলেন প্রশ্ন। আরও অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হয় মোদী সরকার, আর তা যদি না হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই নেতা। মোদী সরকারের নিন্দা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। তার অভিযোগ, পেহেলগাম ইস্যুতে কূটনৈতিকভাবেও ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সরকার।
अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहाँ प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছেন। তা যদি না হয়ে থাকে তাহলে এই সভায় দাঁড়িয়ে মোদি বলুক প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা কথা বলছেন, তিনি অসত্যবাদী। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।